আসসালামু আলাইকুম সবাইকে আজকের শনিবারের মেডিটেশন সেশনে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের সেশনের টপিক হচ্ছে ব্যাকওয়ার্ডস ল। তো ব্যাকওয়ার্ডস ল এটা আসলে আমি গত রাতে এটা নিয়ে একটা ছোট একটা ভিডিও আমাদের পেজ বা আমার প্রোফাইল থেকে শেয়ার করেছি, যেটা লেখাও ছিল একটার সাথে। তো ব্যাকওয়ার্ডস ল এটা আসলে একটা ফিলোসফিক্যাল বা একটা সাইকোলজিক্যাল একটা ফেনোমেনন। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে যত বেশি আমরা একটা বিষয় নিয়ে চেষ্টা করব, বেশি হার্ডশিপ নিয়ে চেষ্টা করব, তত আসলে ওই জিনিসটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এবং যত আমরা রিল্যাক্স থাকব তত ওই জিনিসটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। রিল্যাক্স থাকা মানে এরকম যে জোর করে তো আসলে রিল্যাক্স থাকা যায় না। হ্যাঁ, যখন রিল্যাক্স থাকতে হলে তাহলে জিনিসটাকে সিরিয়াস বেশি হওয়া যাবে না কোনো বিষয়। অতিরিক্ত যদি আমরা সিরিয়াস হই যে না এটা এরকম ভাবে করতে হবে বা আমাকে টাকা রোজগার করতে হবে, তাহলে ওই যে অতিরিক্ত সিরিয়াসনেসে আসলে আমার যেটা স্কিল এটাও কমে যাবে এবং আমার যে ক্যাপাবিলিটি সেটাও অনেক কমে যাবে। সব দিক থেকে আমি ক্ষতিগ্রস্ত হব। এখন এই জিনিসটা ফিলোসফিক্যালি এইভাবে বলা হয় যে যেমন আমরা যদি দেখা যায় যে মানে পানি যদি ধরার চেষ্টা করি, আসলে যত বেশি আমরা মুট করে ধরবো তত কিন্তু আমাদের হাত থেকে এটা ফসকে যাবে। যে কোনো জিনিসটাই যত বেশি আমরা মানে ক্লেন্সড ফিস্ট, তার মানে হচ্ছে ওইটা মানে যত চেষ্টা করব তত আসলে আমাদের ওটা হাত থেকে আরো দূরেই সরে যাবে। এবং এটার সাইকোলজিক্যাল এক্সপ্লানেশনটা খুব সহজ, যে আমরা যদি স্ট্রেসড থাকি যে একটা যে কোনো একটা গোল নিয়ে, একটা গোল অ্যাচিভ করা নিয়ে, তাহলে ওই অ্যাচিভমেন্টের দিকে যদি আমাদের নজর থাকে তাহলে কিন্তু আসলে আমরা বর্তমানে অতটা মনোযোগ দিতে পারবো না। সারাক্ষণ অ্যাচিভমেন্ট, এটা কিভাবে করব কিভাবে করব কিভাবে করব। হ্যাঁ, মনে হতে পারে যে আচ্ছা তাহলে এটা তো ভালো অভ্যাস যে আমরা ভবিষ্যতে একটা প্ল্যানিং, যে এটা নিয়ে আমি করতে চাই, এটা নিয়ে আমি সবসময় প্ল্যান করছি। এখানে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে বুঝতে হবে যে কোনটা ফ্লো এবং কোনটা হচ্ছে যে আমার একটা ফ্রাস্ট্রেশন। মানে ফ্লো ব্যাপারটা এরকম যে যখন ওইটা কিন্তু আমরা নিজেরা বুঝি যে যখন একটা জিনিসের ভিতরে আমরা একদম ডুবে যাই, যখন একটা সিরিয়াস একটা প্রজেক্ট যেটা খুব ইন্টারেস্টিং, আমরা এটাতে আগ্রহ পাচ্ছি এবং এটা নিয়ে আমরা খুব উৎসাহের সাথে তখন কাজ করি। যে উৎসাহের সাথে কাজ করা, ওটা তো উৎসাহ কিন্তু স্বতঃপ্রণোদিত, উৎসাহ কিন্তু জোর করে আসবে না। তো যখন ওই উৎসাহটা আমরা অনুভব করি ওটাই হচ্ছে ফ্লো স্টেট। তাহলে ওই ফ্লো স্টেটটা কিন্তু এইখানে যেটা আমরা বলছি সেইটা এবং ফ্লো স্টেটটা আলাদা। ফ্লো স্টেটটা হচ্ছে স্পন্টেনিয়াস। তো যখন স্পন্টেনিয়াসলি আমরা অনুভব করব যে না আমরা প্রচন্ড উৎসাহ অনুভব করছি, কাজের ভিতরে আমাদের প্রচন্ড একটা ড্রাইভ আসছে, আমরা নিজেরা অনেক প্ল্যান করছি, অনেক কিছু কমিউনিকেট করছি, নেটওয়ার্কিং করছি, তাহলে সেইটা হবে আমার ফ্লো স্টেট, স্পন্টেনিয়াস। এবং এই স্পন্টেনিটির মানেই হচ্ছে যে আমার কিন্তু আমি ওই বর্তমানের মধ্যেই আছি এবং ওইটা কিন্তু আমার কোনো মানে ব্যাকওয়ার্ডস লয়ের এখানে কোনো নেগেটিভ কোনো ইফেক্ট নাই। কারণ এখানে আমি চেষ্টা যেটা করছি মানে আমাকে জোর করতে হচ্ছে না, এটা স্পন্টেনিয়াসলি আমার ভিতর থেকে আসছে, বিভিন্ন ধরনের মুভমেন্ট আসছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আসছে। আর যেটা আমাদের মানে ব্যাকওয়ার্ডস লয় যেটা হচ্ছে যে আমরা যদি যে জিনিসটা এখনো আমাদের নাগালের বাইরে, কিন্তু ওইটার জন্য আমরা অত্যন্ত উদ্গ্রীব শুধু না, ওইটার নিয়ে আমাদের যদি কনফিউশন থাকে যে আসলে এটা কি হবে কি হবে না, তাহলে কনফিউশন থাকা মানে এটাই আমাদেরকে পিছনে ধরে রাখবে। কিরকম কনফিউশন? যেমন আমরা যদি চিন্তা করি ঠিক আছে আমার এইরকম একটা টার্গেট, এরকম আমি কিছু করতে চাই, এখন সেটা আমি করতে পারবো কিনা সেই জিনিসটা আমি এখনো জানি না। তাহলে এই যে জানি না, যদি আমরা না জানি সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে ওইটা তাহলে আমি কি চেষ্টা করব, আমি চেষ্টা করতে থাকবো, কিন্তু তার ভিতরে কিন্তু আমার ভিতরে একটা সন্দেহ থাকবে যে এটা কি সফল হবে কি হবে না, একটা অনিশ্চয়তা থাকবে, পরীক্ষায় পাশ করব কি করব না। তো ওই যে অনিশ্চয়তা নিয়ে যে চেষ্টা, সেই চেষ্টাগুলি আসলে সঠিক চেষ্টা না, এই চেষ্টাতে ব্যর্থতার সম্ভাবনাই বেশি। কারণ প্রকৃতি চাচ্ছে না আসলে ওইভাবে আমি সফল হই। কারণ ওই রকম যদি সাফল্যের আসলেই মানে সফল হওয়াটাই যদি এটা যদি প্রকৃতির নিয়ম হয়ে থাকে আমার ক্ষেত্রে,
তাহলে আমার ভিতরে ওই উৎসাহটাই আমি অনুভব করব, যে আমি প্রচন্ড উৎসাহ নিয়ে ওই কাজটা করে যাব। যখন বোঝা যাবে যে আমাদের ভিতরে উৎসাহটা নেই, তখন আসলে বুঝতে হবে যে আসলে এই জিনিসটা হয়তো বা এরকম হওয়ার না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে কি আমরা তো সবসময় মানে প্রবাবিলিটির মধ্যে থাকি, আসলে ডিটারমিনিস্টিক মানে হাইপার ডিটারমিনিজমের কিছুই নাই, সবকিছুই প্রবাবিলিস্টিক। তো সেক্ষেত্রে যেটা আইডিয়াল হচ্ছে যে আমরা হচ্ছে ঠিক আছে, এই মুহূর্তে এটা নিয়ে এত জোর চেষ্টার কিছু নেই, আমার ইচ্ছা আছে এরকম কিছু করার, এরকম কিছু অ্যাচিভ করার, ওকে, যখন সময় আসবে তখন দেখা যাবে। অর্থাৎ আমি যদি এইভাবে ছেড়ে দিই, তাহলে প্রাকৃতিকভাবে যদি ওটা হওয়ার থাকে, তখন কিন্তু আমার ভিতর থেকেই ওটার সংক্রান্ত বিভিন্ন উৎসাহ আসবে। আমি এরকম পজিটিভ ফিডব্যাক পাবো, বাইরে থেকে পাবো, আমার সাথে কেউ হয়তো যোগাযোগ করবে যেটা আনএক্সপেক্টেডলি, এবং দেখা যাবে যে আমি যা চাচ্ছি হয়তো সেটার চেয়ে অনেক বড় কিছু আমি করার সুযোগ পেয়ে যাচ্ছি। তাহলে এই বিষয়গুলি নিয়ে আজকে আমাদের মেডিটেশন ব্যাকওয়ার্ডস ল, বা এটার আর একটা নাম হচ্ছে যে দ্য ল অফ রিভার্স ইফেক্ট বা দ্য ল অফ রিভার্স ইফোর্টস। ব্যাপারটা জাস্ট একই, যে আমরা কোনো বিষয়টা খুব বেশি মানে হার্ড অ্যান্ড ফাস্ট যদি চেষ্টা করতে থাকি যে না এটা আমাকে করতেই হবে, তাই এত বেশি যদি আমরা নিজেদেরকে স্ট্রেস করে ফেলি, তাহলে সেই স্ট্রেসের ফলে আমাদের যেটা ক্রিয়েটিভিটি এটা অনেকটা কম্প্রোমাইজড হয়ে যাবে, এবং আমাদের যেটা অ্যাচিভমেন্ট এটা অনেকটা দূরে সরে যাবে। তো আমরা মেডিটেশন শুরু করি যেভাবে, আমরা ব্রিদিং এক্সারসাইজ দিয়ে শুরু করি। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেব, নাক দিয়ে চোখ বন্ধ রেখে 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই। এরপরে আবার আমরা শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে মনে মনে। এরপরে আবার আমরা শ্বাস ছাড়তে থাকি ধীরে ধীরে 1 থেকে 6 গুনতে গুনতে। আবারও আমরা নাক দিয়ে 1 থেকে 4 গুনতে গুনতে মনে মনে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকি 1 থেকে 6 গুনতে গুনতে মনে মনে। আর একবার ব্রিদিং এক্সারসাইজ করি। শ্বাস ধরে রাখি, শ্বাস ধীরে ধীরে ছাড়তে থাকি নাক দিয়ে। আমরা এখন মেডিটেশনের মধ্যে আছি। আমাদের মেডিটেশনের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আমরা এটাকে মাইন্ডফুলনেসও বলতে পারি, এবং একই সাথে আমরা এটা কম্প্যাশন অর্থাৎ লাভিং কাইন্ডনেস মেডিটেশনও বলতে পারি। কারণ এখানে আমরা কোনো কিছু জাজ করি না, আমাদের নিজেদেরকেও জাজ করি না। আমাদের মেডিটেশনের ভিতর যদি মনে হয় যে আমার ভিতরে অস্থিরতা আছে বা আমার মন অন্যদিকে চলে যাচ্ছে, সেটার জন্য আমরা নিজেকে জাজ করি না, কেন যাচ্ছে, আবার ফোনটা বেজে উঠল, কেন রিঙ্গারটা অফ করলাম না, হ্যাঁ অন্যের বুঝি ডিস্টার্ব হলো। যেটাই হোক না কেন সেটাই ন্যাচারাল। আমার ফোন বাজতেই পারে, আমার ফোন যদি বাজে ইটস ওকে, প্রকৃতিতে একটা ভূমিকম্প হতেই পারে, তাহলে সেটার জন্য তো ভূমিকম্পকে দোষ দিয়ে লাভ নেই। তাহলে আমার মোবাইল ফোন বাজতেই পারে, এবং আমার মোবাইল ফোনে আর একজন বিরক্ত হতেই পারে, সে হয়তো প্রকাশ করতেও পারে, নাও পারে, করুক বা না করুক, এটা একটা ন্যাচারাল ফেনোমেনন। তাহলে ন্যাচারাল ফেনোমেনন হওয়াতে আসলে এইটার কোনো দায় আমাদের নেয়ার কোনো প্রয়োজন নেই। এবং এগুলি নিয়ে আমরা অনেক ডিসকাশন করেছি বিভিন্ন সেশনে, যে আমরা সবকিছুকে নিজেদের দায়বদ্ধতা যত বেশি আমরা নিজেদের ভিতরে রাখবো, তত বেশি আমরা নিজেদেরকে বন্দি করে ফেলবো, এবং আমাদের স্বতঃস্ফূর্ততা কমে যাবে, এবং আমাদের অন্যদের সাথে যে রিলেশনশিপ সেটাও অনেক যান্ত্রিক হয়ে যাবে, ন্যাচারাল ফ্লোটা তখন আর থাকবে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আর একবার শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা মেডিটেশনের
আগে যেটা বলছিলাম যে ব্যাকওয়ার্ডস ল, অর্থাৎ জিনিসটা আমরা অনেকটা বুঝেছি, অনেকেই বুঝেছি যে আমি কোনো বিষয় নিয়ে যদি প্রচণ্ড চেষ্টা করতে থাকি তাহলে আসলে সেই জিনিসটা নিয়ে আমার অস্থিরতা বাড়বে, আমাদের অ্যাংজাইটি বাড়বে যে আমি কি পাবো নাকি পাবো না, এটা যে করছি সফল হবে কি হবে না। কিন্তু আমি যদি এটাকে আমার ভাগ্যের হাতে ছেড়ে দিই বা প্রকৃতির হাতে বা আল্লাহর ইচ্ছার কাছে হাতে ছেড়ে দিই যে আচ্ছা এটা আমার জন্য যেটা নির্ধারিত সেটাই হবে, তাহলে যখন আমি এইভাবে ছেড়ে দিব তখন আমার ভিতরে একটা প্রশান্তি চলে আসবে যে আমি ওই প্রচণ্ড যে একটা চেষ্টা করার ওইটা আমি বন্ধ করে দিয়েছি। তখন যেটা হবে যে আমার ভিতরে তখন এন্ডরফিন হরমোন এটা কাজ করবে, এটা একটা আমাকে রিল্যাক্স রাখবে, আমার রিওয়ার্ড সিস্টেমকে অ্যাক্টিভেট করবে এবং এর ফলে আমার প্রিফ্রন্টাল লোবও অ্যাক্টিভেটেড থাকবে, আমার অ্যামিগডালা এটার কার্যকারিতা কিছুটা কম থাকবে, অর্থাৎ আমার ভিতরে অস্থিরতা কম থাকবে, ফাইট অ্যান্ড ফ্লাইট এই মোডটা তখন কমে যাবে, তখন আমার প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনটা বেশি হবে এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যখন বাড়বে, আমার প্রিফ্রন্টাল লোব যখন অ্যাক্টিভ হবে, তখন এই ধরনের আমি যেগুলি চাই, আমি যা চাই সেটার জন্য প্রয়োজনীয় বিভিন্ন পরিকল্পনা, প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ সেগুলি আমার ভিতরে স্পন্টেনিয়াসলি আসবে, প্রাকৃতিকভাবেই চলে আসবে এবং তখন আমি খুব অনায়াসেই অর্থাৎ জোর প্রচেষ্টা ছাড়াই আমার লক্ষ্যের দিকে আমি এগোতে পারবো। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা যে একটা উদাহরণ দিচ্ছিলাম যে আমরা যদি পানি ধরতে চাই তাহলে পানি আমরা যদি মুষ্টিবদ্ধ করি, ক্লেজড ফিস্ট, তাহলে কিন্তু আমরা কিছু পানি ধরতে পারবো না বা এক মুঠো বালি কিন্তু ধরতে পারবো না। কিন্তু আমরা যদি আলগাভাবে ধরি, যত্নের সাথে এবং কোনো রকম চাপ প্রয়োগ না করি, তাহলে কিন্তু আমরা যতটুকু সম্ভব বেশি ধরতে পারবো। তাহলে আমাদের যে কোনো কিছুই তাই, আমরা যখন কোনো কিছু ভবিষ্যতের জন্য জোর চেষ্টা করবো, এটা আমাকে করতে হবে, ভবিষ্যৎ, ফিউচার টেন্স, তখন কিন্তু আসলে আমরা বর্তমানে মনোযোগটা আমাদের কম হয়ে যাবে, কারণ আমাদের ফোকাসটা থাকবে ভবিষ্যৎ কেন্দ্রিক। যদিও আমরা বিভিন্ন ধরনের সেলফ হেল্প বইগুলিতে বা এই ধরনের ভিডিওগুলিতে আমরা এভাবেই শুনে আসছি, দেখে আসছি, উপদেশ শুনে আসছি যে সবসময় ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে, ফিউচার গোল ঠিক করতে হবে, এইম ইন লাইফ, অর্থাৎ এইম ইন লাইফ জীবনে এইম ছাড়া হচ্ছে সেই রাডারবিহীন নৌকার মতন, হালবিহীন নৌকার মতন। কিন্তু এইম করাটা এটা আমাদের প্রয়োজন নেই, কারণ প্রতিটা প্রাণী ন্যাচারালি তার সে কিভাবে ইভলভ হবে সেটা নির্ধারিত হয়ে আছে, তার ব্রেইন আর্কিটেকচারের উপরে, তার পরিবেশের উপরে, সমস্ত কিছু আমরা যদি অতীত থেকে চিন্তা করি তাহলে এগুলি অনেকটাই নির্ধারিত হয়ে আছে। এরপরেও প্রবাবিলিটি থাকবে এবং সেই প্রবাবিলিটি কি সেটা সেই সংক্রান্ত সমস্ত ডাটা কখনোই আমরা কনসিডার করতে পারবো না, এটা আমাদের জ্ঞানের বাইরে। এত এত ডাটা, যেমন ওয়েদারের মতন, আবহাওয়া কিরকম হবে এখনকার যে বিজ্ঞান বর্জ্য কয়েক সপ্তাহের আবহাওয়া অ্যাকুরেটলি বলতে পারে, তারপরেও এটাতে কোনো রকম নিশ্চয়তা নেই। যে বাটারফ্লাই ইফেক্ট একটা সব টার্ম আছে, তার মানে হচ্ছে যে একটা প্রজাপতির পাখা নাড়ার যে সামান্য বাতাসের পরিবর্তন, সেই পরিবর্তনের কারণে বড় একটা সাইক্লোন হয়তো একসময় হয়ে যেতে পারে। তাহলে আবহাওয়া যেমন এত তথ্য উপাত্ত, এত রকম ডাটা যে ওগুলিকে প্রেডিক্ট করে সঠিকভাবে কখনোই পূর্বাভাস করা সম্ভব না। আমাদের জীবনেও তাই, আমাদের ভবিষ্যতে আমি এটা করব বা আমার জীবনে এইটা হবে, এই ধরনের ধারণা করাটাও আমাদের আসলে জ্ঞানের বাইরে। সুতরাং যেটা জ্ঞানের বাইরে সেটা নিয়ে চেষ্টা করাটা, যেটা একটা সমস্যা হচ্ছে যে যখন এখানে ফেইলিওর আসবে, কারণ এই যে প্রবাবিলিটি যেহেতু সফল হতেও পারি নাও পারি, কিন্তু যখন ফেইলিওর আসবে তখন আমি অস্থির হয়ে যাব, ইস আমার প্ল্যান মতন কাজ হচ্ছে না, প্ল্যান মতন চলছে না, তাহলে কি হবে? তাহলে এই মাইন্ডসেটটা খুব কম মানুষেরই আছে, যাদের মাইন্ডসেট ওপেন তারা ওরকম চিন্তা করতে পারে, আচ্ছা ঠিক আছে আমার প্ল্যান আছে, এটা যদি না হয় তাহলে দেখা যাক কি হয়। তখন
আমি যদি এইভাবে ওপেন রাখি নিজেকে, তখন ওই প্ল্যানটা যদি নাও হয়, দেখা যাবে যে আমার ভিতরে অন্য একটা চিন্তা, আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে না, আমি তাহলে এটা করি তো, এটা চেষ্টা করি তো। এইভাবে একটার পর একটা আমরা চেষ্টা আমাদের ভিতরে চলতে থাকবে। এটা হচ্ছে গেমের মতো। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আর একবার শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, আবার শ্বাস 1 থেকে 6 গুনতে গুনতে নাক দিয়ে ধীরে ধীরে ছাড়তে থাকি। আমরা যে গেম নিয়ে আলোচনা করছিলাম, তো একটা গেমে আমরা হয়তো মনে করি যে জেতাটাই বুঝি সফলতা বা জেতার মধ্যে আনন্দ, কিন্তু খুব কমন সেন্স খাটালেই বোঝা যায় যে আসলে জেতাটাও কিন্তু মূল আনন্দের বিষয় না। মূল আনন্দটা হচ্ছে গেমের যে থ্রিলটা কিভাবে আসে, থ্রিলটা এগুলি গবেষণা তো এটাই পাওয়া গিয়েছে, বা আমি আগেও বলেছি, থ্রিলটা আসে আসলে অনিশ্চয়তা থেকে। অর্থাৎ আমি একটা গেমে আমি জিতবো কি জিতবো না, এটা নিয়ে যদি অনিশ্চয়তা থাকে জেনুইনলি, সেইটাই কিন্তু আমার জন্য রিওয়ার্ড। ওইটাই হচ্ছে আমার ডোপামিনকে সবসময় অ্যাক্টিভেট রাখবে, ডোপামিন রিসিপ্টরকে, মানে ওটা উজ্জীবিত করবে। অর্থাৎ আমি জানি না এটা আমি সফল হব কি না, হব কি হব না, তাহলে এই যে অনিশ্চয়তা, অজানা, এইটাই কিন্তু আমাদের জন্য উদ্দীপনা। তাহলে আমরা অনিশ্চয়তাটাকে আমাদেরকে আলিঙ্গন করতে হবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে যে কোনো আমাদের যেটাই আমরা চাই, কারণ মানুষের এরকম কিছু বিভিন্ন ধারণা আসবেই যে আমার এটা যদি হতো, এটা যদি করতাম, এটা যদি করতে পারি, তাহলে সেই জিনিসটা এটা আমাকে করতেই হবে, যেভাবেই হোক পারতেই হবে, সেটা না। এটা গেমের মতন। হ্যাঁ, আমি এটা চাই, আমি জানি না এটা হবে কিনা, হলে তো আমি অত্যন্ত আনন্দিত হব, কিন্তু আমি যে চেষ্টা করছি এটাই হচ্ছে আমার আনন্দের বিষয়। এবং সেই চেষ্টাটা কিরকম চেষ্টা, ওই যে প্রাণান্ত চেষ্টা না, কারণ প্রাণান্ত চেষ্টা তো এক্সস্টিং, যে যেভাবেই হোক আমাকে চেষ্টা করতেই হবে। হ্যাঁ, আমি তখন হবে কি যে আমি বুঝবো যে এই জায়গাটাতে হয়তো বা এই পদক্ষেপ নেওয়াটা লাভ নেই, কিন্তু তারপরেও এটা যদি না নেই তাহলে হয়তো বা আমার নিজের কাছেই মনে হবে আমি বুঝি যথেষ্ট চেষ্টা করছি না। তাহলে যখনই নিজের ভিতরে এই ধরনের ধারণা হবে যে আমি বুঝি যথেষ্ট চেষ্টা করছি না, তখনই বুঝতে হবে যে আমাকে এখনই ব্রেক করতে হবে, আমাকে এখন চেষ্টাগুলি ছেড়ে দিতে হবে, কারণ এইটা প্রকৃত চেষ্টা নয়। এটা কোনো চেষ্টা জিনিসটাই হচ্ছে একটা মিসনোমাস একটা টার্ম। চেষ্টার বলে কিছু নাই, স্পন্টেনিয়াসলি যখন আমি কোনো একটি কাজে উদ্দেশ্যে আমার স্পন্টেনিয়াসটিটা থাকবে, আমি কারো তাগিদ ছাড়াই আমি এটা নিজের উদ্যোগেই করব, আনন্দের সাথে করব, ভালোবাসার সাথে, আগ্রহের সাথে করব, সেটা হচ্ছে স্পন্টেনিটি। ওটাকে চেষ্টা বলে না, ওটা হচ্ছে গেম। একজন খেলোয়াড় যখন খুব গভীর মনোযোগ নিয়ে গেম খেলছে, এটাকে কিন্তু আমরা কেউই বলি না যে সে জেতার চেষ্টা করছে, সে আনন্দের সাথে গেম খেলছে, গেমটা খেলে সে আনন্দ পাচ্ছে। তাহলে আমরা ওই যখন তথাকথিত চেষ্টা করে আমরা আনন্দ পাবো যে এটা করে আমি মজা পাচ্ছি, তখন সেটাকে আর চেষ্টাই বলা যাবে না, তখন সেটা হচ্ছে গেম অফ লাইফ। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে এই যে আমাদের এই ধরনের মাইন্ডসেট, এই মাইন্ডসেট কিন্তু আমাদের সবসময় থাকবেও না।
এখন মনে হতে পারে যে হ্যাঁ, এটা তো ঠিকই, এইভাবে যদি আমরা চিন্তা করি গেম হিসাবে, এবং জিততে পারবো কিনা, সফল হব কিনা, তার চাইতে যে আমি যেটা করছি সেটা করে আমি আনন্দ পাচ্ছি কিনা। যদি আনন্দ না পাই, যদি আমার কাছে মনে হয় যে আমাকে আরো কিছু করতে হবে, তাছাড়া বুঝি এটা হবে না, বা আমার নিজের কাছে মনে হয় না না আমার এটা তো ঠিক হচ্ছে না, এইভাবে কম চেষ্টা কেন করছি, তখন বুঝতে হবে আসলে আমি নিজে স্রোতের বিপরীতে চলার চেষ্টা করছি। স্রোতে ভাসতে হলে আমাকে একেবারে নিশ্চিন্ত থাকতে হবে, স্রোত আমাকে যেদিকে নিয়ে যায় নিয়ে যাবে। ওটাও তো একটা থ্রিল, ওটাও তো একটা গেম, যে ওই স্রোত আমাকে একেবারে ভাসিয়ে নিয়ে আমাকে ডুবিয়েও ফেলতে পারে, কোনো পাথরে আঘাতে আমি মারাও যেতে পারি, আবার আমাকে কোনো সুন্দর একটা দ্বীপ বা কোনো চমৎকার একটা গন্তব্যেও আমাকে নিয়ে যেতে পারে। তাহলে এই যে অনিশ্চয়তা, আমি জানি না, সে অনিশ্চয়তা আমাদের জীবনে থাকবে। এখন ওই অনিশ্চয়তা আমরা জোর চেষ্টা করি নিশ্চিত হতে, তারপরে অনিশ্চয়তা, সেটা আমাদের জন্য আমাদের দুদিকেই আমাদের সেক্ষেত্রে লস হচ্ছে, কারণ আমরা অনিশ্চয়তার, আমরা ব্যর্থতার স্বাদও পাচ্ছি, আবার এই যে চেষ্টা করছি ভয় ভয় নিয়ে, একটা উদ্বেগ নিয়ে, ব্যর্থতার আশঙ্কা নিয়ে, তাহলে আমরা চেষ্টার সময়টাও আমরা নিজেদের ক্ষতি করে গিয়েছি। কিন্তু আমি যদি এটাকে গেম হিসাবে আনন্দের সাথে নেই, যে আচ্ছা ঠিক আছে, যাই হয় হবে, যেটা কি হোক আমি দেখতে চাই, আমি 2 বছর পর 3 বছর আমি জানতে চাই, দেখতে চাই আমি যেভাবে চাইছি সেটা হয়েছে কিনা বা হচ্ছে কিনা, এটাই হচ্ছে আমার একটা আনন্দ, এটাই হচ্ছে গেম। হ্যাঁ, এটাই আমি তখন বুঝতে পারবো যে আসলে আমার কি কি সিচুয়েশন ছিল। তাহলে এই যে নিজের মজার একটা ইন্ট্রোস্পেকশন, একটা নিজেকে নিজেকে বিশ্লেষণ, শুধু মানে এটা নিজেকে দেখা, জাস্ট অবজার্ভ করা, এই যে অবজারভারের ভূমিকাটা, এইটাই আমাদের জন্য, আমাদের স্বাস্থ্যের মানসিক এবং শারীরিক সব দিকের জন্য এটাই হচ্ছে আদর্শ। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা মেডিটেশনের প্রায় শেষের দিকে আসছি। তো মেডিটেশন শেষ করার আগে আরেকটা জিনিস আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে এই ধরনের সিচুয়েশনগুলি আমাদের জীবনে তো আসেই, কিন্তু আবার আমাদের জীবনে কষ্টের অনুভূতিও আসে, ব্যর্থতার চিন্তাও আসে, দুশ্চিন্তাও আসে। মনে হয় যে কিভাবে এটা কিরকম ভাবে হবে, কিভাবে চলবে, আমাদের পারিবারিক, সামাজিক অনেক বিষয় নিয়ে, অর্থনৈতিক বিষয় নিয়ে আমরা আমাদের অনেক কিছু অনেক সময় বিচলিত করে রাখে। তাহলে এই যে বিচলিত হবে, মনটা হবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমরা সবাই কিন্তু চাই রিল্যাক্সেশন, চাই আমরা মুক্তি চাই, নির্ভানা, যে শব্দটা আমাদের জন্য অনেকের কাছে খুব ক্যাচি। হ্যাঁ, যে এটা আমরা কিভাবে পারি, তথাকথিত এনলাইটমেন্ট, এই শব্দটাও অনেক মনে হয় যে মহার্ঘ কোনো শব্দ, কিন্তু এটাও কিন্তু মোটেও মহার্ঘ কিছু না। আমরা এটাকে বোকার মতন, এটাকে অনেক বেশি মূল্যায়ন করি। সেই এনলাইটমেন্ট মানে শব্দটা, এটা আগেও আমরা আলোচনা করেছি, এই শব্দটা আসলে মানে অর্থ, এটাও একটা মিসনোমাস ওয়ার্ড, কারণ এনলাইটমেন্ট আলাদা কিছুই হতে পারে না। এনলাইটমেন্ট প্লাস এনডার্কমেন্ট, দুটা মিলেই হবে আমার প্রশান্তি, এটাই হচ্ছে নির্বাণ। যদি বলতে চাই আমরা নিরাসক্তি, সেটা হচ্ছে সেটা। এনলাইটমেন্টের যদি আমাদের আগ্রহ থাকে, তাহলে সেটাও তো একটা আকাঙ্ক্ষা, সেটাও একটা আসক্তি। তো যাই হোক, আসল যেটা এনলাইটমেন্ট, সেটা হচ্ছে যে প্রতিটা মুহূর্তকে অ্যাকসেপ্ট করে নেয়া। অর্থাৎ আমি এই মুহূর্তে যেভাবে আছি, আমি এনলাইটেড অবস্থায় থাকব, যদি আমার কোনো কমপ্লেইন না থাকে। আমি প্রচন্ড গরমের মধ্যে হাঁসফাঁস করছি, আচ্ছা ঠিক আছে, প্রচন্ড গরমে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি কমপ্লেইন করার কিছু নাই। আমি একটা উদাহরণ গত সপ্তাহে হয়তো বা বলেছিলাম, যে আমি মানে বাজারের একটা জায়গায় গিয়েছিলাম বাজার করতে, তো সেখান থেকে আমি অনেক ভারী বোঝা নিয়ে আমাকে আসতে হয়েছিল কাঁচা বাজার। তো আমার পিছনে আমার এক আত্মীয় ছিলেন, তো উনি, আমার তো কষ্ট হচ্ছে কিন্তু আমাকে এটা করতে হবে, এবং এটার জন্য না যে করতে হচ্ছে, আমি, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, করতে হচ্ছে। যে পিঁপড়া যেমন তার 10 গুণ সম্ভবত বেশি ওজন নেয়, এখন ওর তো এটা তার জন্য স্ট্রেস, এটা তো তাকে একটা শক্তি প্রয়োগ করতে হয়, তাই এটা তো তার কষ্ট আনন্দের কোনো কিছু না। তা আমিও নিয়ে যাচ্ছি, এটা নিয়ে যেতে হচ্ছে, এটাই স্বাভাবিক। তখন আমার আত্মীয় পিছন থেকে বলছে, তোমার খুব কষ্ট হচ্ছে না? তখন
যেটা আমার যেটা রিয়াকশন হলো যে আমি এই এই মন্তব্যে একটু মানে বিরক্ত বোধ করেছি, এবং আমি উত্তর দিলাম না, কষ্ট হচ্ছে না। কারণ আমি তো কষ্ট হিসেবে এটাকে দেখছি না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছি, কিন্তু এটা আরেকজনের কাছে মনে হতে পারে অনেক কষ্ট। যেমন ওই যে পিঁপড়া, মৌমাছি, এদেরকে দেখে আমাদের মনে হতে পারে এরা বুঝি অনেক পরিশ্রম করছে, আসলে তো এটা ওদের স্বাভাবিক জীবনের ধর্ম, এটা ওদের ড্যান্স অফ লাইফ। তাহলে আমাদের ড্যান্স অফ লাইফের অংশ হিসাবে যদি এখন প্রচন্ড কষ্ট হয়, তথাকথিত কষ্টের মধ্যে দিয়ে যাই, সেটা যে কষ্টই হোক, শারীরিক কষ্ট হোক, এনভায়রনমেন্টাল হোক, অর্থনৈতিক হোক, তাহলে সেই কষ্টটাকে যদি আমরা ওটার সাথে কোনো কমপ্লেইন না করি যে এটা কেন হইল, আমার সাথে কেন হইল, আমার জীবনে কেন হইল, আমাকে কেন এই মুহূর্তে এটা করতে হচ্ছে, সেই কমপ্লেইনটা যদি আমরা না করে থাকতে পারি, তাহলেই আমরা প্রতি মুহূর্তে এনলাইটেড থাকবো। এইটাই হচ্ছে এনলাইটমেন্টের সবচাইতে সহজ সংজ্ঞা এবং খুবই সহজ, ভেরি ইজি। এনলাইটেড হওয়া আমরা সবাই চাই, কিন্তু এত সহজ ফর্মুলা যে আমরা টু ইজি টু অ্যাপ্লাই। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে কমপ্লেইন শুধু যে এনভায়রনমেন্ট বা বাইরের পরিস্থিতির বিরুদ্ধে নয়, আমাদের নিজেদের বিরুদ্ধে কমপ্লেইন করাটা বন্ধ রাখা মানেই আমরা এনলাইটেড। যেমন আমার ভিতরে যদি একজনের সুন্দর কথা বা একজনের কারো প্রশংসা বা কারো খুব ভালো অবস্থা দেখে নিজের ভিতরে যদি ঈর্ষা অনুভূত হয়, সেটা নিয়ে যদি আমি কমপ্লেইন করি নিজের কাছে, নিজের বিরুদ্ধে, আমার ভিতরে কেন আমি ঈর্ষা অনুভব করছি, তাহলে তো আর সেটা এনলাইটমেন্ট না। কিন্তু এনলাইটমেন্ট সেটাই যদি আমি এটাকেও অ্যাকসেপ্ট করি, কোনো কমপ্লেইন না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি ঈর্ষা অনুভব করতেছি, আমার ভিতরে ঈর্ষা অনুভূত হচ্ছে, কোনো কমপ্লেইন না। কেন হচ্ছে, কেন ঈর্ষা অনুভব, ঈর্ষা তো খুব খারাপ একটি রিপু, নো, হচ্ছে, ইটস ওকে, হচ্ছে, দ্যাটস ইট। তাহলে যখন আমি নন কমপ্লেইনিং টু মাইসেলফ, তখনই হচ্ছে আমি এনলাইটেন্ড। আবার ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মুলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এখন আমরা চোখ মুলে তাকাতে পারি। তাহলে আমাদের আজকের লাইভ সেশন এখানে সমাপ্ত। সবাইকে অনেক ধন্যবাদ।